আসসালামু আলাইকুম। আজকে আমরা বুঝব অ্যাঙ্গুলার ভেলোসিটির দিক কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগের দিকটা কোন দিকে এবং কেন সেটা এই দিকে হয়। আমরা জানি কি একটি বস্তু যখন একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তো প্রত্যেকটা বিন্দুতে বস্তুটার ঘূর্ণনের প্রত্যেকটা বিন্দুতে তার রৈখিক বেগের দিক হবে হচ্ছে ওই বিন্দুতে স্পর্শক বরাবর হবে এভাবে। কিন্তু কোনো বস্তুর কৌণিক বেগের দিক কি তার স্পর্শক বরাবর হয়? তার স্পর্শক বরাবর হয় না। তা কোনো ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগের দিক হয় রৈখিক বেগের লম্ব দিক বরাবর, অর্থাৎ উপরের দিকে হয় এভাবে। তার দিকটা হয় উপরের দিকে এভাবে, মানে আপওয়ার্ড, উপরের দিকে হয়। তো কেন কৌণিক বেগের দিক উপরের দিকে হয়? এটার মানে কি কোনো ঘূর্ণনশীল বস্তু ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায় বা এমন কিছু না। এটার মানে কিন্তু এটা না। যেমন রৈখিক বেগের দিক এটা এদিকে, মানে স্পর্শক বরাবর, মানে হচ্ছে যদি বস্তুটার কেন্দ্রমুখী বলটা অপসারণ করা হয় তাহলে বস্তুটাকে যে বিন্দুতে অপসারণ করা হবে, যে বিন্দুটাতে থাকবে ওই মুহূর্তে, অপসারণ করার মুহূর্তে বস্তুটা যে বিন্দুতে থাকবে ওই বিন্দু বরাবর রৈখিক বেগের দিকে সে কি করবে, তার সরণটা রৈখিক বেগের এদিকে হবে। অর্থাৎ সে ঘুরতে ঘুরতে এক পয়েন্টে এসে যদি এখানে তার কেন্দ্রমুখী বলটা কি করা হয়, অপসারণ করা হয়, তাহলে সে এদিক বরাবর ছিটকে পড়ে যাবে। অর্থাৎ বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়, মানে হচ্ছে একক সময়ে তার যে দূরত্ব সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বেগ। তো বেগের দিক হচ্ছে এদিকে, অর্থাৎ এদিকেই তার সরণ ঘটবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগের দিক কেন উপরের দিকে? এটা কি কোনো গতির দিক বোঝায়? না, এটা কোনো গতির দিক বোঝায় না। অ্যাঙ্গুলার ভেলোসিটির দিক শুধুমাত্র বোঝায় হচ্ছে বস্তুটা কোন দিকে ঘুরছে এবং তার অক্ষ কোন দিকে। অর্থাৎ মানে বস্তুটা যদি এদিকে ঘুরে, আমরা ডান হস্ত নীতি অনুসরণ করে বস্তুটা যদি এদিকে ঘুরে তাহলে তার অক্ষ হবে এদিকে, অর্থাৎ সে উপরের দিকে অক্ষ বরাবর, মানে এই অক্ষ বরাবর ঘুরছে, তার অ্যাক্সিসটা হবে আপওয়ার্ড, মানে এদিক বরাবর ঘুরবে। আর সে যদি এভাবে ঘুরে, অর্থাৎ এভাবে ঘুরে মানে ক্লকওয়াইজ, তাহলে তার ডান হস্ত নীতি অনুযায়ী তার অক্ষটা হবে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ সে এই অক্ষ বরাবর ঘুরবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির দিকটা আসলে কিসের জন্য প্রয়োজন হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটির দিকটা প্রয়োজন হয় মূলত বস্তুটা কোন দিকে ঘূর্ণনশীল, সে কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনশীল, সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ এবার ধরি কোনো বস্তুতে এই ঘূর্ণনশীল বস্তুতে টর্ক প্রয়োগ করা হয়েছে। ধরো একটা হুইল, অর্থাৎ চাকাতে এখানে এই দূরত্বে এদিকে আমি বল প্রয়োগ করছি, তাহলে এদিকে মানে এইদিকে দিয়ে বল প্রয়োগ করলে তার ডান হস্ত নীতি অনুসারে তার টর্কের দিক হবে আমাদের টাও ইজ ইকুয়াল টু এফ আর ইন্টু এফ, মানে হচ্ছে গিয়ে তার টর্কের দিকটা হবে উপরের দিকে। এবার টর্ক মানে আমরা জানি হচ্ছে গিয়ে আই ইজ ইকুয়াল টু আলফা। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ আর আলফাকে লেখা যায় ওমেগা ইজ ইকুয়াল টু টি। সুতরাং টর্কের দিক যেদিকে হবে সুতরাং ওমেগার দিকও সেদিকেই হবে। সুতরাং টর্কের দিক যেহেতু উপরের দিকে, সুতরাং ওমেগার দিকও উপরের দিকে। আর ওমেগার দিক উপরের দিকে মানে বস্তুটা এদিকে ঘুরছে, ডান হস্ত নীতি অনুযায়ী বস্তুটা এদিকে ঘুরবে।
তো কৌণিক বেগের দিক মূলত বস্তুটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরে সেটা নির্দেশ করে। বস্তুটার গতি নির্দেশ করে না, বা বস্তুটার কোন কোন অক্ষ বরাবর ঘুরতেছে বস্তুটা, সেটাই শুধু নির্দেশ করে। বস্তুটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে বস্তুটার অ্যাক্সিস হবে হচ্ছে আপওয়ার্ড, মানে আর বস্তুটার অ্যাক্সিস যদি আপওয়ার্ড হয়, অথবা বস্তুটার অ্যাক্সিস যদি আপওয়ার্ড হয় মানে ঘূর্ণন অক্ষ যদি উপরের দিকে হয়, অর্থাৎ কৌণিক বেগের দিক যদি উপরের দিকে হয় তাহলে বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি বস্তুটার কৌণিক বেগের দিক নিচের দিকে হয় তাহলে বস্তুটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। আর আর আমরা কৌণিক বেগের দিক কোথায় জানবো? আমরা টর্কের দিক থেকেও কৌণিক বেগের দিক জানতে পারি। টর্কের দিক যেদিকে হয় কৌণিক বেগের দিকও সেদিকে হয়। আবার আমরা কোনো বস্তু কোন দিকে ঘুরছে, অর্থাৎ বস্তুটা যদি ক্লকওয়াইজ ঘুরে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সেটা যদি আমরা জেনে থাকি তাহলে বস্তুটার অ্যাক্সিস সম্পর্কে বা কৌণিক বেগের দিক সম্পর্কে আমরা জানতে পারবো। যদি বস্তুটা এদিকে ঘুরে কৌণিক বেগের দিক উপরের দিকে, যদি বস্তুটা এদিকে ঘুরে কৌণিক বেগের দিক নিচের দিকে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।